সরি ছোট্ট একটা শব্দ, কিন্তু এর গভীরতা ব্যাপক। আমরা তো মানুষ, আমরা প্রতিনিয়ত ভুল করি। আমরা ভুল করতে করতেই শিখি। আমাদের জীবনের নানান ক্ষেত্রে, সেটা ব্যক্তিগত পর্যায়ে, পেশাগত পর্যায়ে অনেক ভুল আমরা করি, এবং সেই ভুলজনিত যে সমস্যাগুলো হয় তার অনেক কিছুর সমাধান আসলে সরির মাধ্যমে সম্ভব। সরি একটা দারুণ শব্দ। এখন আমাদের এই স্পোর্টস প্ল্যাটফর্মে হঠাৎ করে জীবনবোধের চর্চাটা শুরু করলাম কেন? সরি নিয়ে এত কথাবার্তা বলার কারণটা কি? কারণ লিটন দাস বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন। তিনি এই সরি শব্দটা সাম্প্রতিক সময়ে তার মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি প্রকাশ্যে, বেশ কয়েকবার আমরা এটা নিয়ে শুনতে পেলাম। তিনি সমর্থকদের কাছে সরি বলছেন, তিনি সতীর্থদের কাছে সরি বলছেন, তিনি সতীর্থদের মিডিয়ায় এসে বকাঝকা করছেন। এই সবকিছু অবভিয়াসলি টিমের ভালোর জন্যই করছেন, এবং প্রথম প্রথম শুনতে শুনতে এগুলো ভালোই লাগে। কিন্তু আলটিমেটলি গিয়ে যদি রেজাল্ট না আসে, আলটিমেটলি গিয়ে তিনি যদি নিজে পারফর্মার হিসেবে ব্যর্থ হন, তখন কিন্তু ওই আলোচনাটা ক্রমশ আরো জোরদার হবে যে সরি টরে অনেক হয়েছে, এবার ভাই পারফর্ম করুন। অন্য সতীর্থদের বকাঝকা করাটা অনেক হয়েছে, এইবার নিজে পারফর্ম করুন। অন্যদের দায়িত্ববোধ শেখানোর যে কথাটা আপনি বলছেন আগে, সেই দায়িত্ববোধের চর্চাটা নিজের মধ্যে আনুন। কেন আমি আলোচনাটা করছি এবং লিটন দাসের রানে ফেরাটা, বাংলাদেশের জয়ে ফেরাটা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই লাস্ট টি-20 ম্যাচটা যেখানটাতে আমরা সিরিজ অলরেডি হেরে গেছি, তারপরেও কতটা গুরুত্বপূর্ণ তা নিয়েই এই আলোচনাটা করছি। দেখুন, প্রথমত এই সরির আলোচনায় ঢোকার আগে আরেকটা কথা বলিনি, যেটা আমার কাছে ভালো লাগেনি। ক্যাপ্টেন লিটন দাসকে আমার কাছে মনে হয়েছে যে একটা পলায়নপর মনোবৃত্তির পরিচয় তিনি দিয়েছেন। এইরকম এসকেপ করার মনোভাব যেসব ক্যাপ্টেনের থাকবে, তাদের পক্ষে সফল হওয়াটা কঠিন, তাদের পক্ষে ড্রেসিং রুমের কন্ট্রোল রাখাটা কঠিন, তাদের পক্ষে ন্যাশনাল টিমের অথরিটি রাখাটা কঠিন। কোন জায়গাটাতে? তিনি যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম দুইটা টি-20 ম্যাচ আমরা হারলাম, সেই ম্যাচ দুইটার একটা শেষেও প্রেস কনফারেন্সে আসেনি সেই ঘটনাটা। ম্যাচ যখন জেতে, তখন ওইখানটাকে দলের টপ পারফর্মারকে আপনি মিডিয়ার সামনে পাঠাতে পারেন, কিন্তু ম্যাচ যখন হেরে যায় তখন ওই মিউজিকটা আপনাকেই ফেস করতে হবে, ওই সমালোচনা আপনাকেই নিতে হবে। দলকে ঘিরে যখন আপনি মিডিয়াকে ফেস করছেন, তার মানে আপনি ওই মিডিয়া সূত্রে বাংলাদেশের এই ক্রিকেট প্রেমী যারা 15-20 কোটি মানুষ যারা আমরা রয়েছি, তাদের প্রত্যেককে আপনি ফেস করছেন। এবং সেই ফেস করাটা যদি আপনি অন্য সতীর্থদের যদি ওইখানটাতে ঠেলে দেন, ইভেন টিম ম্যানেজমেন্টের অন্য কাউকে যদি ঠেলে দেন, সেইটা আসলে ফেয়ার এনাফ বলে আমার কাছে মনে হয় না। তারপরেও যদি হেড কোচ হতেন, আমি মেনে নিতাম। যখন আপনি এই দুইটা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাটিতে আমরা হেরে গেছি, যেই ম্যাচগুলো আমাদের জেতার এক্সপেকটেশন ছিল, প্রবলভাবেই ছিল এবং যৌক্তিক সেই এক্সপেকটেশন ছিল, সেইখানটাতে হেরে যাওয়ার পর তামিম আর তানজিম হাসান সাকিবকে আপনি প্রেস কনফারেন্সে পাঠিয়ে দিবেন, এটা ক্যাপ্টেন হিসাবে বাংলাদেশ টিমে আপনার মর্যাদা বাড়াবে না, এইটা টিমে আপনার অথরিটি বাড়াবে না। বরং খারাপ সময় গিয়ে আপনি যদি এটা ফেস করতেন, তাহলে এই জিনিসটা দলের অন্যান্যদের মধ্যে আপনার সেই শ্রদ্ধার জায়গাটা আরো তৈরি হতো। ফলে এই জায়গাটাতে আমি মনে করি যে লিটন দাস এটা খুব ম্যাচিউরড ক্যাপ্টেনের পরিচয় দেননি। তিনি নিজেও ক্যাপ্টেন হিসেবে ম্যাচিউরড না, বাট আপনি যখন বলবেন যে 10 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন এবং তিনি তার আগের এত এত ক্যাপ্টেনকে দেখেছেন, ন্যাশনাল টিমের ড্রেসিং রুমেও দেখেছেন, সেই জায়গাটাতে তার এই দুইটা ম্যাচে পরপর আমি একটা ম্যাচ হলেও তাও ধরে নিতাম, এই দুইজন যতই দলের সেরা পারফর্মার হোক না কেন, ওগুলা কোনো ইস্যুই না, একটা ম্যাচ হলেও আমি ধরে নিতাম। কিন্তু পরপর দুইটা ম্যাচে ঘরের মাটিতে খেলা, ওয়েস্ট ইন্ডিজের কাছে আমরা হেরে গেছি, এবং প্রেস কনফারেন্সে একটা ম্যাচেও ক্যাপ্টেন এলেন না। আমি বলছিলাম যে তার পূর্বসূরীদের কথা, আমার তো মনে পড়ে না যে আসলে ঠিক তাদের, আমি স্পেসিফিক্যালি বলতে পারি ধরেন মাশরাফি বিন মুর্তজা, এবং সেটা শুধু ন্যাশনাল টিমের ক্ষেত্রে না, ধরেন বিপিএলও এরকম হয়েছে যে ম্যাচের পর ম্যাচ হারছে দল, কিন্তু ওই জায়গাটাতে মিডিয়াতে এসে মাশরাফি মিডিয়াকে ফেস করছেন, সেই সমালোচনাগুলো তিনি তার গায়েই নিচ্ছেন, তিনি সমালোচনার সেই ঢাল হয়ে দাঁড়াচ্ছেন পুরো টিমের সামনে। ফলে এই জায়গাটাতে আমি মনে করি যে ক্যাপ্টেন লিটন খুব ম্যাচুরিটির পরিচয়টা দিতে পারেন নাই। আচ্ছা, এখন সরির ব্যাপারটা কি? সরির ব্যাপারটা হচ্ছে যে কিছুদিন আগে প্রথমবারের মতো যে আমরা আমাদের কোন ন্যাশনাল ক্যাপ্টেনের কাছ থেকে প্রবাবলি এইরকম ভাবে একেবারে প্রকাশ্যে জনসম্মুখে সরিটা আমরা শুনলাম এশিয়া কাপে বাংলাদেশে ব্যর্থতার পর। না, অন্য কেউ হতে পারে, আমার আসলে ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। এশিয়া কাপে বাংলাদেশে ব্যর্থতার পর লিটন সোশ্যাল মিডিয়াতে একটা বিরাট স্ট্যাটাস দিয়েছেন, এবং সেইখানটাতে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, অ্যাপোলজি চেয়েছেন, যে হচ্ছে সমর্থকদের কাছ থেকে এক্সপেকটেশনটা মিট করতে পারেননি সেই কারণে। খুবই ভালো, এই চর্চাটা আসলে সত্যিকার অর্থেই ভালো। সমর্থকদের অনেক এক্সপেকটেশন
ছিল। এশিয়া কাপে আমরা অনেক কিছু করব, কিন্তু সেই জায়গাটাতে যখন আমরা ব্যর্থ হয়েছি, দলের ক্যাপ্টেন হিসেবে সেই রেসপন্সিবিলিটিটা তিনি নিয়েছেন এবং এই যে সমর্থকদের কাছে তিনি যে ক্ষমা প্রার্থনা করেছেন, অ্যাপোলোজাইজ করেছেন, সেইটা কিন্তু মোর অরলেস বেশিরভাগই আসলে অ্যাপ্রিসিয়েটই করেছেন। সেকেন্ড যেটা সরি বা ক্ষমা প্রার্থনার যে জায়গাটা আসছে সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই সিরিজ হারটা আমাদের নিশ্চিত হওয়ার পর লিটন এবার পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে গিয়ে বললেন যে বোলারদের কাছে আমরা সরি, কেননা তারা আমাদের গত 2-3টা সিরিজ ধরেই খুব ভালো বোলিং করছে, কিন্তু আমরা ব্যাটসম্যানরা সেই কাজটা কিছুই আসলে করতে পারি না, সেই জন্য বোলারদের কাছে ব্যাটসম্যানদের প্রতিনিধি হিসেবে তিনি আসলে সরি বলেছেন। এখন প্রথমবার ওই সরিটা এশিয়া কাপের ব্যর্থতার পর শুনতে যতটা ভালো লেগেছে, এইবার কি আসলে অতটা বেশি ভালো লাগলো? এবার একটু একটু কানে বাজছে যে ভাই আপনারা পারছেন না, সরি বলছেন, ঠিক আছে সরি বলছেন, সেটা ভালো ব্যাপার, কিন্তু কিভাবে পারা যায় সেই কাজটার দিকে তো বেশি মনোযোগ দিতে হবে, তাই না? সরির কালচারটা বাইরে রয়েছে। আমরা দেখেছি যে ধরেন গত কিছুদিন আগে যে এল ক্লাসিক এটা হলো, বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ম্যাচ, সেইখানটাতে ভিনিসিয়াস জুনিয়র রিয়ালের ব্রাজিলিয়ান তারকা, তাকে কোচ যখন সাবস্টিটিউট করলেন শাবি আলোনসো, তারপরে তিনি কিরকম অ্যাংরি রিয়াক্ট দেখিয়েছেন, টানেলের ভিতরে ঢুকে গেছেন, পরে অবশ্য তিনি এসেছিলেন, মারামারি টারামারিও করেছেন, কিন্তু ওই যে রিয়াকশনটা দিয়েছিলেন সেটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছিল। এবং ভিনিসিয়াস তিনি শুধুমাত্র গিয়ে ট্রেনিং এ গিয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন ইন পার্সনে, তিনি একেবারে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়েও ক্ষমা প্রার্থনা করছেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট, ক্লাব, সমর্থক সবার কাছে। ফলে বাইরে এই কালচারটা রয়েছে, আমাদের দেশের সংস্কৃতিতে ওই কালচারটা নেই। সেই কারণে লিটন যখন সরিটা বলেছিলেন সেটা আসলে একটা ভালো ব্যাপার। এইবারে সরিটা আমি খারাপ ব্যাপার বলছি না, কিন্তু পারফর্ম যদি না করতে পারেন তাহলে সরি বলে কি আসলে দায় মুক্তি হয় কিনা, এইটাও একটা প্রশ্নের জায়গাটা তৈরি হচ্ছে। লিটন শামীম পাটোয়ারিকে যেই প্রশ্নটা তুলেছেন, যেভাবে তিনি শামীমকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, আমি আগেও একটা ভিডিওতে আমি বলেছি, একাধিক ভিডিওতে ইনফ্যাক্ট বলেছি, এই দুজনের সম্পর্কের মাত্রাটা কি তার উপরে নির্ভর করে। যদি সম্পর্কের মাত্রাটা ওই অর্থে যদি ওইরকম না থাকে, এটা বলার মতো অধিকারের জায়গা যদি না থাকে, তাহলে এটা হিউমিলেটিং। এইটা আসলে তুমুল মাত্রায় হিউমিলেটিং যে একজন সতীর্থকে আপনি এসে মিডিয়াতে এরকম প্রশ্নের মুখে দাঁড় করিয়ে গেলেন, তার কমিটমেন্টকে, তার দায়িত্ববোধকে। তিনি মাঠে গিয়ে শুধুমাত্র ব্যাটিং এনজয় করার কথা ভাবলে হবে না, তার হচ্ছে কি রেসপন্সিবিলিটি নিতে হবে। তিনি যে ভীষণ আপসেট সেই কথাটাও ক্যাপ্টেন বলে গেলেন, যেটা একজন ব্যাটসম্যানের জন্য খুব একটা এটা সুখকর না, একজন ক্রিকেটারের জন্য তার ক্যাপ্টেন যখন এইভাবে বলেন। এখন সেই সূত্র ধরে প্রশ্ন আসে যে লিটনের নিজের রেসপন্সিবিলিটির কি অবস্থা। ধরেন গত 10 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি কি খেলেছেন, কতটুকু পেরেছেন না পেরেছেন, খালি তো আর ওই সব আলোচনা করে লাভ নাই। এই যে একটা ইনজুরির পরে তার যে কামব্যাকটা হলো, এই যে 2টা ম্যাচ আমরা হেরে গেলাম এবং 2টা ম্যাচে আমরা ব্যাটিং ব্যর্থতাতে হারলাম, সেখানে ব্যাটসম্যান লিটন কি করেছেন? প্রথম ম্যাচটাতে তিনি 5 রান করে বোলারকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন এবং সেকেন্ড ম্যাচটাতে আরো দৃষ্টিকটুভাবে তিনি একটা লাইফ পেলেন 22 রানের মাথায়, কিন্তু 23 রানের মাথায় তিনি আবারও আউট হয়ে গেলেন। পোস্ট ম্যাচে তিনি যতই বলেন না কেন যে আমার থাকা উচিত ছিল 13-14 ওভার পর্যন্ত থাকা উচিত ছিল, এইসব জিনিসগুলো আমি আসলে শিখছি, উন্নতি করতে হবে, এইগুলো আসলে না এখন কানে লাগে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে হ্যাঁ শেখার তো অবভিয়াসলি কোনো শেষ নাই, অবভিয়াসলি এখনো রোহিত শর্মা, বিরাট কোহলিরা শিখছেন বলেই বা সেই উন্নতির ধারায় আছেন বলেই রোহিত শর্মা 38 বছর বয়সে এসে তার এই 18 বছরের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে 1 নাম্বার হয়ে যেতে পারেন। অতএব শেখার তো শেষ নেই, সেটা শিখবেন, কিন্তু তারপরও আমাদের ক্যাপ্টেন বা আমাদের ক্রিকেটাররা এসে যেসব শিশুদোষ কথাটা বলে যান সেগুলো খুব কানে লাগে। এই যে লিটন বললেন 13-14 ওভার পর্যন্ত আমি থাকলে আমরা দলটা জিতে যেতাম, সহজেই জিতে যেতাম, এটা মিডিয়াতে এসে কততম বার ভাই আপনারা মানে এই উপলব্ধির জায়গাটা আপনার কততম বার হলো সেটা আমাকে একটু বলেন। এটা কত ম্যাচ এরকম আসলে করেছেন। ফলে এই কথার কথা না বলে পারফরমেন্সের যে জায়গাটা, সেই জায়গাটাতে আসলে উন্নতি করাটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। যদি সেটা না হয় এবং সেটা খুব দ্রুতই করা উচিত। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তৃতীয় টি20 ম্যাচটাতেও যদি আমাদের এই একই পরিণতি হয়, আমরা যদি হেরে যাই, তখন লিটনকে আবার সরি বলবেন, নাকি লিটন অন্য কোনো সতীর্থকে এরকম ভাবে ধুয়ে দিবেন, তার ব্যাপারে আপসেট সেই কথাটা বলবেন, তার নিজের ব্যাপারে আপসেট কিনা সেই কথাটা কি বলবেন? এই প্রশ্নগুলো কিন্তু তখন ক্রমশ বড় থেকে আরো বড় হতে থাকবে। সরি বলাটা একটা দারুণ ব্যাপার, দুর্দান্ত ব্যাপার, আমি সত্যি সেটা বিশ্বাস করি, কিন্তু সরি বলে যদি দায় মুক্তি নেওয়ার চেষ্টা করা হয়, সেইটা কিন্তু আসলে একটা বড় সমস্যার জায়গাটাই তৈরি হয়ে যায়। আমি আশা করব যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লাস্ট ম্যাচটাতে অন্তত পক্ষে লিটন দাসের ব্যাটও জ্বলে উঠবে, বাংলাদেশও জয়ের ধারায় ফিরবে, তখন হয়তো আর এই সরি নিয়ে এই চর্চার জায়গাটা কিংবা আপসেটে হওয়ার যে কথাটা শামীম পাটোয়ারির ক্ষেত্রে বলেছেন, সেই জায়গাটা এত বড় হয়ে উঠবে না। ওয়ার্ল্ড কাপের মাত্র কয়েক মাস আগে এইরকম অবস্থায় আমাদের ক্রিকেটটা আসলে আমরা দেখতে চাই না।